শহরে একের পর এক জোড়া খুন হচ্ছে। কিলার এমনভাবে কাজটা করছে, বেছে বেছে সে একজন পুরুষকে মারছে আরেকজন মহিলাকে। এমনকি দুটো বডিকে সে মাঝ বরাবর কেটে একটা বডি শেপ দিয়ে শহরের বিভিন্ন জায়গায় ফেলে দেয়। এই এমন এক মাইন্ড গেম খেলা সাইকোর গল্প, যার আছে ভয়ানক এক অতীত, ঘৃণায় ভরা প্রতিশোধের এক গল্প, যে গল্প শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একের পর এক ঝটকা দিয়ে যাবে আর ব্রেনের সাথে খেলবে। হ্যালো বন্ধুরা, আমি আশরাফ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি তেলেগু মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি পয়েন্ট ব্লাঙ্ক। হায়দ্রাবাদ শহর, পুলিশ স্টেশন থেকে পুলিশের গাড়ি করে কোনো একটা ক্রিমিনালকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। কথাবার্তা শুনে বুঝতে পারি গাড়ির ভিতর একজন ছেলে অফিসার আর একটা মেয়ে অফিসার ছিল। মেয়ে অফিসারটা জিজ্ঞাসা করছিল যে স্যার, আপনাকে দেখে নার্ভাস মনে হচ্ছে যেন। জবাবে ছেলে অফিসারটা হেসে বলে, আমি নার্ভাস কেন হতে যাব, এইসব তো আমার বাঁ হাতের খেল। এর কিছু দূর সামনে আসতে মেয়ে অফিসারটা আবারও বলে যে স্যার, এই কেসের ডিটেলস কি কোথাও সেভ করে নিব। আবারও ছেলে অফিসারটা হেসে জবাব দেয়, এনকাউন্টার করার পর তো কেস এমনিতে ক্লোজ হয়ে যাবে, এইসব কিছু সেভ টেপ করে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা বুঝতে পারি এরা কেউ একজনকে এনকাউন্টার করতে এই জায়গায় নিয়ে এসেছে। দেখতে দেখতে গাড়ির জঙ্গলের ভিতর এই জায়গায় এসে থামে। ধীরে ধীরে পুলিশ অফিসার তার মেশিন বের করে আর তার সামনেই ক্রিমিনালকে ছেড়ে দেয়। সোজা পয়েন্ট ব্লাঙ্ক বরাবর টার্গেট। আর দেখতে দেখতে গুলির শব্দ, সাথে সাথে সিন কাট। সিন সোজা এখান থেকে আমাদের কিছুদিন আগে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। শুরুর ঘটনাটা কিন্তু অবশ্য মনে রাখবেন। যাই হোক, এখানে দেখা যায় মধ্যরাতে একটা লোক এলাকার ভিতর সুনসান একটা জায়গায় বসে সিগারেট টানছে। একটু পর লোকটা সেখান থেকে উঠে যাওয়া শুরু করে। আর যাওয়ার সময় তার মনে হয় যেন তার পিছনে কেউ একজন তাকে ফলো করছে, কিন্তু পিছনে ফিরে দেখতেই কেউই নেই। এভাবে সে একবার সামনে যায়, আবারও থামে আর পিছনে দেখে। কিছুক্ষণ এরকমটা চলার পর সে একটু সামনে দৌড়ে গিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে। এরপর সে এখানে লুকিয়ে দেখতে শুরু করে যে সত্যি কি তার পিছনে কেউ আছে নাকি। দেখে কেউই তো নেই, কিন্তু তখনই সামনে থেকে কেউ একজন এসে ধুম করে তার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়। যার একটু পরে লোকটার চোখ খুলে নির্জন একটা মুভি থিয়েটারের মধ্যে। লোকটিকে মেরে যে এখানে নিয়ে এসেছিল, দেখা যায় সে হামলাকারী হাতে একটা কুড়াল নিয়ে পর্দার সামনে আজবভাবে ডান্স করছে। এসব দেখেই তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। এখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ বের হওয়ার রাস্তা সব দিক দিয়ে বন্ধ। এইভাবে অনেকক্ষণ ধরেই এখান থেকে পালানোর চেষ্টা করার পরও যেখানে যাচ্ছিল না কেন ওই লোকটা তার পিছন পিছন সেখানে চলে আসছে, তাকে অনেক পরিমাণের ভয় দেখাচ্ছে। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে সেই অজ্ঞাত লোকটা তার সামনে আসলে এই লোকটা যেন তার চেহারা দেখে তাকে চিনতে পারে, কিন্তু কিছু বলতে যাবে কি, তখন এই সাইকো লোকটাকে কিছু বলার সুযোগই দেয় না। হাতে নেশা জাতীয় কিছু পাউডার নিয়ে সোজা লোকটার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর তাকে নিচে ফেলে অনেক ভয়ানক রকম করে হাতে থাকা কুড়ালটা দিয়ে এক এক করে লোকটার হাত পা সব কিছু কেটেই তাকে একেবারে জানে শেষ করে দেয়। সিন সাথে সাথে কাট হয়ে শিফট হয়ে যায় পরবর্তী দিন শহরের র্যান্ডম একটা জায়গায় একটা আইসক্রিমওয়ালার ওপর। সকাল সকালে এক কাপল আইসক্রিম খেতে এসেছে। দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলছে। একজন বলছে সে স্ট্রবেরি ফ্লেভার খাবে, আরেকজন বলছে ভ্যানিলা ফ্লেভার। তো এই পক্ষীদের কাণ্ড দেখে আইসক্রিমওয়ালাটা বলে ওঠে, আবে থাম থাম, যেখানে সেখানে শুধু রং ঠং। চোখ বন্ধ করে আমি যে আইসক্রিমটা বের করব তোমাদের সেটা নিতে হবে, ঠিক আছে? এরা দুজন ওই কথায় রাজি। এরপর আইসক্রিমওয়ালা চোখ বন্ধ করে পেটির ভিতর হাত ঢুকিয়ে আইসক্রিম বের করছে। কিন্তু এখানে ঘটে যায় ভয়ানক এক ঘটনা। আইসক্রিমের বক্সের ভিতর থেকে কোনো আইসক্রিম বের হয় না, বরং সব বেরিয়ে আসে কেউ একজনের কাটা একটা হাত। সাথে সাথে সিন পুলিশ স্টেশন চলে আসে। আইসক্রিমওয়ালাটাকে ধরে নিয়ে এসে উদুম খেলানি দেওয়া হচ্ছে, কারণ তার আইসক্রিম বক্সের ভিতর নাকি কেউ একজন একটা বডি পাওয়া গেছে। একটু পরেই পুলিশ স্টেশনের ইন্সপেক্টর আদিত্য এসে উপস্থিত হয়। এই আদিত্য অনেক ব্রিলিয়েন্ট একজন অফিসার। এতদিন কিন্তু সে তার ছুটি কাটাচ্ছিল, বাট এই কেসটার জন্য তাকে আবার জয়েন করতে হয়েছে। তো আদিত্য এসে আইসক্রিমওয়ালাটাকে জিজ্ঞাসা করে যে বক্সের ভিতরে যে বড়িটা পাওয়া গেছে তার ব্যাপারে। আইসক্রিমওয়ালাটাও সব সত্যি সত্যি বলে যে স্যার, প্রত্যেক দিনের মতোই আমি সকালে আমার আইসক্রিম ভ্যানটা ওপেন করেছি, কিন্তু যখনই ভিতরে হাত ঢুকিয়ে আইসক্রিম বের করতে যাই তখনই এই কাণ্ডটা হয়। বিশ্বাস করুন স্যার, এসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এসব কিভাবে হলো আমি নিজেও জানি না। এখন এই আইসক্রিমওয়ালার কথা শুনে এবং তাকে দেখে আদিত্য শিওর হয়ে যায় যে এরকমের একটা কাজ করতে পারে না, মানে এটা তার কাজ না। তারপর আদিত্য তার এই কনস্টেবল শাইলু থেকে জিজ্ঞাসা করে যে ঘটনাস্থল থেকে কি কি পেলে আর সেগুলো কোথায়। শাইলু বলে, ও যে নতুন ম্যাডাম এসেছে না, ওনার কাছেই। সাথে সাথে সে নতুন ম্যাডাম মধুমিতা নামের এই মেয়েটা এসে এভিডেন্সগুলো আদিকে দেয়। এখানে তেমন একটা বিশেষ কিছু ছিল না, যার কারণে আদি একটু রেগে গিয়ে বলে, বেশ এইটুকু একটা ক্রাইম স্পট থেকে তোমরা জাস্ট এইটুকু ডিটেলস কালেক্ট করেছ? এজক যে বডি পাওয়া গেছে সেটা কোথায়? মধুমিতা বলে, স্যার মর্চরিতে।
সবে মাত্র পোস্টমর্টমের কাজ শেষ হয়েছে। শুনে আদিত্য সাথে সাথে পোস্টমর্টম ডক্টরের সাথে কথা বলতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এসে সে ফরেন্সিক ডক্টরটাকে জিজ্ঞাসা করে যে রিপোর্টে কি এসেছে। ডক্টরটা আদিত্যকে জানায়, আমার পুরো কেরিয়ারে আমি জীবন ওই রকমের কেস আগে কোনোদিনও দেখিনি। সে আইসক্রিমের বক্সের ভিতর যে বডিটা পাওয়া গেছে সেটা একজনের বডি না, বরঞ্চ সেখানে একসাথে দুজনের বডি রাখা ছিল। একজন ফিমেল, একজন মেল, অর্থাৎ একজন পুরুষের উপরের বডি আর একটা মেয়ের নিচের বডি। মাঝ বরাবর কেটে দুজনের আপার বডি এবং লোয়ার বডিকে এক করে সেটা বক্সের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যা বোঝা যাচ্ছে কিলার প্রথমে মেয়েটাকে মেরেছে, এরপর পুরুষটাকে। দুজনের মৃত্যুর মধ্যে কমসে কম একদিনের মতো ব্যবধান আছে। চলো তোমাদের প্র্যাকটিক্যালি দেখাই তাদের কিভাবে মারা হয়েছে বলে ডক্টর আজিদের অন্য একটা রুমে নিয়ে গিয়ে একটা পুতুলের মাধ্যমে সবকিছু তাদের প্র্যাকটিক্যালি দেখাতে শুরু করে যে ওই ভিকটিমগুলোকে কিভাবে মারা হয়েছিল। প্রথমে তাদের দুটো পাকে আলাদা করে নেওয়া হয়, তারপর একই রকম করে হাত, এরপর ওইভাবে মৃত্যুর জন্য ছেড়ে দেওয়া হয়। এতে করে শরীর থেকে সব রক্ত বেরিয়ে গিয়ে রক্তশূন্যতা হয়ে ভিকটিম ধীরে ধীরে মারা যায়। তবে এক্ষেত্রে ডক্টর আরও একটা জিনিস ধরতে পেরেছে, ভিকটিমগুলোকে কিলার এত সহজে মৃত্যু দেয়নি, বরঞ্চ তাদের তাড়াতাড়ি রক্ত বেরিয়ে যেন তাদের মৃত্যু হয়ে না যায় এজন্য তাদের আগে থেকে কিলার এক ধরনের একটা পাউডার খাইয়ে দিয়েছে। মানে পাউডার মানে কি বুঝতে তো পারছেন, নাম নিতে পারছি না আর কি। তবে সেই নেশা জাতীয় পাউডারটা কোন টাইপের ছিল সেটা ডক্টর এখনো বের করতে পারেনি। সেটা বের করার জন্য স্যাম্পল দিল্লিতে পাঠানো হয়েছে, আসতে একটু টাইম লাগবে। ডক্টরের কাছ থেকে সবকিছু শোনার পর আদি মধুমিতাকে বলে, যাও গিয়ে মর্চুরি রুম থেকে বডিটাকে ভালো করে দেখে আসো, এরপর সবগুলো ডিটেলস আমাকে জানাও। কথা মতো মধুমিতা মর্চুরি রুমে যায়, কিন্তু এসব দেখে সে একদমই সহ্য করতে পারে না। তাড়াতাড়ি বাইরে সে বমি করতে শুরু করে দেয়। এর একটু পরেই আদি মধুমিতার কাছে এসে সে ডেড বডি রিলেটেড কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে, যেমন ভিকটিমদের বয়স কীরকম হতে পারে, তাদের হাইট ওয়েট, এইগুলো আর কি। মধুমিতা বলে, যেহেতু পুরুষের উপরের বডিটা পাওয়া গেছে সেহেতু বলা যায় তার বয়স 40 থেকে 50 এরকমের মধ্যে হবে। আদি বলে, এটা তুমি কীভাবে বুঝলে? মধুমিতা বলে, স্যার তার বেশ কিছু চুল দেখে মনে হলো যেন সাদা হয়ে গেছে, ওই হিসেবে বললাম। ব্যাস, এটা শোনা আদি আবারও মধুমিতার উপর খেপে যায়, বলে, তোমাদের পুলিশের চাকরি কে দিয়েছে? বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার না করে কেন যে তোমরা পুলিশের চাকরি করতে আসো আমি বুঝি না। আজকাল 20-25 বছর একটা টকবকে ছেলেরও যে অল্প বয়সে চুল ঝরে যায়, চুল পেকে যায়, ওটা কি জানো না? কিছু না জেনে শোনা আন্তাজে ঢিল মেরে দাও। এইভাবে আর কি আদি মধুমিতাকে আচ্ছা মতো কথা শুনিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। মধুমিতা মন খারাপ করে শাইলুকে বলে, এ আদি স্যার সবসময় তো রেগে থাকেন কেন? এটা করলো দোষ, ওইটা করলো দোষ, সবসময় খালি ঘ্যান ঘ্যান। শাইলু বলে, ম্যাডাম মন খারাপ করবেন না, আদি স্যার মনের দিক দিয়ে অনেক ভালো, উনি আগে এরকমটা ছিলেন না। বলে শাইলু মধুমিতাকে ফ্ল্যাশব্যাকের কিছু ঘটনা বলতে শুরু করে। 1 বছর আগেই আদি স্যারের ছোট্ট সুন্দর একটা ফ্যামিলি, ওয়াইফকে নিয়ে অনেক হাসি খুশিতে আদি স্যার তার দিন পার করছিলেন। এমনকি কিছুদিন পর তাদের ঘরে নতুন সদস্য আসতে চলেছে, অর্থাৎ আদি বাবা হতে চলেছে। আদি তার ওয়াইফকে অনেকটাই ভালোবাসে, যতক্ষণ বাসায় থাকে সারাক্ষণ তার কেয়ার করে, এদিক সেদিক থেকে বেড়াতে নিয়ে যায়। শুধু তাই নয়, আদি বাইরের অসহায় মানুষদের জন্য ছিল অনেকটাই দেবদূতের মতোই, অনেককে অনেক রকম করে সাহায্য সহযোগিতা করত। এইভাবে ওয়াইফকে নিয়ে আদি হাসি খুশি শান্তিতে তার দিন পার করছে। এরপর একদিন আদি তার ওয়াইফকে নিয়ে শপিং করে ফেরার সময় ওয়াকিটকিতে এক কনস্টেবলের কাছ থেকে জানতে পারে গ্রে কালারের একটা গাড়ি ট্রাফিক রুলস অমান্য করে পালাচ্ছে। গাড়ির ভিতরে নাকি অনেকগুলো টাকাও দেখা গেছে। তো আদি তখন সেই রুটের সামনে ছিল, আর তার সামনে দিয়ে সেই গ্রে কালারের গাড়িটা পালাচ্ছিল। তাই আদিও খবরটা পাওয়া মাত্র গাড়িটার পিছু নিতে শুরু করে। অনেকক্ষণ ধরেই তাদের মধ্যে অনেক লম্বা একটা চেজিং চলে। আদি অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল, তার ওয়াইফ তাকে বারবার মানা করছিল যাতে গাড়ি স্লো করে। এইভাবে এক পর্যায়ে ওই গাড়িটাকে ফলো করতে করতে দুর্ভাগ্যবশত আদিদের গাড়িটা একটা ট্রাকের সামনে গিয়ে পড়ে, আর তাদের ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টে আদির ওয়াইফ সাথে তার পেটে থাকা বাচ্চাটাও জায়গায় মারা যায়। আদি কোনো রকমের বেঁচে গেলেও এরপর থেকে সে প্রত্যেকটা দিন এই আফসোসে মরছে যে তার জন্য তার ওয়াইফের মৃত্যু হয়েছে। ওই থেকে আর কি তার বিহেভিয়ার ওরকম চেঞ্জ হয়ে যায়, সবসময় রাগান্বিত মেজাজ, সাথে ড্রাইভিং করা নিয়েও তার একটা রুখ হয়ে গেছে। ওই ঘটনার পর থেকে সে আর কোনোদিনও ড্রাইভিং করতে পারে না, তার ড্রাইভিং ফোবিয়া হয়ে গেছিল। এজক এইভাবে শাইলু মধুমিতাকে সবকিছু খুলে বলে, আর মধুমিতাও বিষয়টা বুঝতে পারে। পরবর্তী সিনে আদির সিনিয়র অফিসার তাকে কল করে বলছে যাতে কেসটা তাড়াতাড়ি সলভ করে। আদিও বলে, স্যার আমি তো আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি, চিন্তা করবেন না, তাড়াতাড়ি কেসটা সলভ করে ফেলব। ওই সময় মধুমিতা এসে আদিকে বলে, ওই বডিগুলোর মধ্যে একসাথে যে 2টা বডি পাওয়া গেছে তার মধ্য থেকে মেল অর্থাৎ পুরুষের বডিটাকে তারা চিহ্নিত করতে পেরেছে। এটা সাতিয়াম নামের কেউ একজনের। অবশ্য মেল বডিটা আইডেন্টিফাই করা সহজও ছিল,
কারণ তার উপরের অংশ পাওয়া গেছিল, কিন্তু ফিমেল সেটার উপরের অংশটা পাওয়া যায়নি, তাই ওটা আইডেন্টিফাই করা অনেকটাই কঠিন। তো আদি জিজ্ঞাসা করে যে সাত্যামের বইটা পাওয়া গেছে, সে সাত্যামের পূর্বের কি কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল নাকি? মধুমিতা বলে, হ্যাঁ স্যার, সাত্যাম তার নিজের ওয়াইফকেই ঝগড়ার জের ধরে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মেরেছিল। অবশ্য এর জন্য অনেক বছর তাকে জেলও কাটতে হয়েছে, কিন্তু কিভাবে ছাড়া পেয়ে গেল সেটা বলতে পারবো না। আদি বলে, এরকমটা হলে সাত্যামের মার্ডারার তার ওয়াইফের আপনজনের মধ্য থেকে কেউ একজন নয়তো? এটা বের করতে আদিরা সাথে সাথেই সাত্যামের সেই ওয়াইফের যে মা বাবা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। এই বুড়ো বুড়ি ছিল সাত্যামের শ্বশুর শাশুড়ি। বাট এদের দেখেই আদি বোঝা যায় এদের দিয়ে এরকম একটা কাজ করা ওরা কিছুতে সম্ভব না। মানে এরা সাত্যামকে মারেনি। তাই আদি এদের জিজ্ঞাসা করে যে তোমাদের কোনো ছেলে আছে নাকি? এরাও বলে, হ্যাঁ স্যার, একটা ছেলে আছে, বাট সে আমাদের কোনো খোঁজ খবরই রাখে না, বাইরে থাকে সে। এটা জানতে পেরে আদিরা জিজ্ঞাসাবাদের জন্য তাকেও থানায় ধরে নিয়ে আসে, অর্থাৎ সাত্যামের শালা। একে নিয়ে এসেই আদি অনেক কড়াভাবে তাকে জিজ্ঞাসা করে যে তুই সাত্যামকে কেন মেরেছিস? লোকটি বলে, স্যার, আমার খেয়ে দিয়ে কি আর কোনো কাজ নেই? আমি কেন তাকে মারতে যাব? মারলে তো অনেক আগে মেরে দিতে পারতাম। তারপরও আদি অনেক চড় থাপ্পড় মেরে জিজ্ঞাসা করে যে তুই তোর বোনের প্রতিশোধ নেওয়ার জন্যই তাকে মেরেছিস? তবে লোকটার কথা একটাই, আমি তাকে মারিনি, আমি তো এই শহরে থাকিও না পর্যন্ত, আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখুন। এর কথাবার্তা শুনে আদিও বুঝতে পারে এ সাত্যামকে মারেনি। তবে এই লোকটা যে তার মা বাবার খোঁজ খবর রাখে না, এর জন্য আদি তাকে পানিশমেন্ট দেয়, সাথে পরিষ্কার বলে দেয় এরপর থেকে যদি এরকম কিছু হয় তাহলে আদি তাকে হাজতে পৌঁছিয়ে মারবে। তবে আদি মধুমিতাকে এইটাও বলে, এই কিলার আমাদের সামনে বসে আমাদের সাথে গেম খেলছে, এ আমাদের মধ্য থেকে কেউ একজন, তবে সে যেই হোক না কেন আমি তাকে খুঁজে বের করবই। এটা বলতেই সিন শিফট হয়ে যায় ওই শহরেরই রোহিত নামের এই লোকটার উপর। এই রোহিত তার ওয়াইফ করুণাকে নিয়ে একটা অ্যাপার্টমেন্টে থাকে। এই রোহিতের হাব ভাব, কথাবার্তা, বিহেভিয়ার দেখে আমরা বুঝতে পারি এ ছিল সাইকো টাইপের একটা লোক। উঠতে বসতে সে তার ওয়াইফ করুণাকে সন্দেহ করে, মানে এটাই যে তার ওয়াইফের অন্য কারোর সাথে চক্কর চলছে। এমনকি একদিন রোহিত তার ওয়াইফ করুণাকে নিয়ে বাজারে গেলে ভুলবশত একটা ছেলের সাথে করুণার একটু ধাক্কা লাগলে ব্যাস সাথে সাথে রোহিত বিশ্বযুদ্ধ শুরু করে দেয়। ছেলেটা অবশ্য অনেক সরি টরি বলার পরও রোহিত তাকে কিছুতে ছাড়ছে না। এমনকি করুণা যখন তাকে থামাতে যায় তখন সে উল্টো করুণাকে বলতে শুরু করে যে বাহ, তোমার সাথে ছেলেটা ধাক্কা লাগলো আর তুমি তাকে ছেড়ে দিতে বলছো? এখানে এত মানুষজন থাকতে সে ঠিক তোমার সাথেই সে কেন ধাক্কা খেলো? আজকে একটু গায়ের সাথে গায়ে স্পর্শ করেছে, কালকে বাসায় চলে আসবে, এরপর বেডরুমে, কি তাই তো? এইভাবে আর কি উল্টাপাল্টা কথাবার্তা বলে রোহিত সেখানে একটা গন্ডগোল বাঁধিয়ে দেয়। এমনকি এক পর্যায়ে সে ছেলেটাকে ধরে তো মারধর করতে শুরু করে, যার কারণে ছেলেটা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এরপর রোহিত তার ওয়াইফ করুণাকে বাসায় ড্রপ করে দিয়ে বলে, আমি অফিসে যাচ্ছি, কিন্তু ভেবো না মামলাটা এখানে শেষ, অফিস থেকে বাসায় ফিরি, তারপর তোমার খবর নিচ্ছি। তো এর একটু পর করুণা যখন বাসায় একা ছিল তখনই তার দরজায় কেউ যেন সে নক করে, কিন্তু করুণা গিয়ে দরজা খুললে দেখে বাইরে কেউই নেই। দরজা বন্ধ করে করুণা ভিতরে চলে আসলে আবারও একই কাণ্ড, কেউ দরজায় বেল তো বাজাচ্ছে, কিন্তু যখনই করুণা দরজা খুলে বাইরে দেখে তখনই সেখানে কেউই নেই। এইভাবে 2-3 বার সেম ঘটনা হওয়ার পর এক পর্যায়ে করুণা দরজার আড়ালে লুকিয়ে পড়ে এই কাজটা কে করছে তাকে ধরার জন্য। এরপর আবারও বেল বাজা মাত্র সে সাথে সাথে দরজা খুলে তাকে ধরেও ফেলে, যার সাথে সাথে সিনও কাট হয়ে পরবর্তী সিন আমরা দেখি এক জায়গায় একটা ট্রাকের পিছনে করুণার লাশ পাওয়া গেছে। সাথে সাথে পুলিশরা করুণার হাজব্যান্ড রোহিতকে থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু রোহিত এখানে কান্নার অ্যাক্টিং করে করে বলতে শুরু করে যে স্যার, আমি কিছু জানি না, আমার ওয়াইফ কাল রাতে বাপের বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিল, কিন্তু তারপরে এসব হয়ে গেল। এভাবে রোহিত এসব বলে বলে কান্নার অ্যাক্টিং করছে। পুলিশও ভালো করে বুঝতে পারছে রোহিত কিছু একটা লুকাচ্ছে। তবে আপাতত কোনো প্রমাণ না থাকায় পুলিশ তাকে যেতে দেয়, সাথে বলেও দেয় আমাদের ইনফর্ম করা ছাড়া কোথাও যেতে পারবে না। অন্যদিকে ওই ফরেন্সিক ডক্টরটা আদিদের কল করে তাড়াতাড়ি তাদের এসে তার সাথে একটু দেখা করতে বলে। তো সাথে সাথেই কথা মতো এসে আদিরাও তার সাথে দেখা করে। তো ডক্টরটা আদিদের জানায় আজকেও তার কাছে সেম রকমের একটা কেস এসেছে, যেরকমের কিছুদিন আগে একটা ডেড বডি পাওয়া গেছিল, ঠিক সেম প্যাটার্নে আরও একটা পাওয়া গেছে। অর্থাৎ একটু আগে করুণার যে মার্ডার হয়েছে সেটার ব্যাপারে বলছে। সাথে ডক্টর আদিদের এটাও বলে আগেরবার আমরা পুরুষের উপরের বডিটা পেয়েছিলাম, এবারে তার ওই নিচের বডিটা করুণা নামের একটা মেয়ের উপরের বডির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বিষয় এটা গিয়ে দাঁড়ায় প্রথমে সাত্যামের যে উপরের বইটা পাওয়া গেছে, এবার সাত্যামের নিচের বইটার সাথে করুণার উপরের বইটা যুক্ত করে দেওয়া হয়েছে। আদিদের সবার ধারণা তার মানে এই প্যাটার্নটা চলতেই থাকবে, তাইলে পরবর্তীতে নিশ্চয়ই করুণার নিচের বইটা কিলার অন্য আর কারোর সাথে মিলিয়ে একই কাজটা করবে।
এই কিলার কেন এমনটা করছে আর সে কি বোঝাতে চাচ্ছে কারো মাথায় তো কিছু ঢুকছে না। তবে করুণার বডি পাওয়া গেছে কুকাটপাল্লি এরিয়ায়, যেটা আদিদের আন্ডারে পড়ে না। তাই আদি মধুমিতাকে কমিশনারকে কল করে বলতে বলে যেহেতু দুইটা কেসই একই, তাই এটাও তারাই তদন্ত করবে এটা যেন বলে দেয়। কথা মতো আদিরা পারমিশন পেয়ে যায়। এরপর আদি সেই কুকাটপাল্লি এরিয়ার পুলিশ স্টেশনে কল করে সেখানে এসআইয়ের সাথে কথা বলে। এসআইও তাকে সব যাবতীয় ডিটেলসগুলো জানায়। বলে উপরে করুণা নামের কোন একটা মেয়ের বডি পাওয়া গেছে। আমাদের সন্দেহ তার হাজব্যান্ড রোহিতের উপরেই। তবে আমরা এখনো কোনো অ্যাকশনে যাইনি, প্রমাণের জন্য অপেক্ষা করছি। এসব জানতে পেরে এক মুহূর্ত দেরি না করে পরবর্তী সিনেই আদিরা রোহিতের বাসায় গিয়ে উপস্থিত এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। রোহিত বলে, এক কথা আমি আর কয়জনকে বলবো? আমি তো অলরেডি পুলিশ স্টেশনে বলে দিয়েছি আমার ওয়াইফ বাপের বাড়ি যাওয়ার জন্য বের হয়েছিল, আর মাঝ রাস্তাতেই তার সাথে এসব হয়ে গেল। আর তার সাথে কি হয়েছে না হয়েছে আমি কিভাবে জানবো? আমি তো তার সাথে ছিলাম না। রোহিতের এইসব শোনার পর আদিরা কি করে এই অ্যাপার্টমেন্টের বাইরে একটা সিসি ক্যামেরা ছিল, ওটার ফুটেজ চেক করে তারা অন্য কিছু দেখে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে প্রথমে একটা লোক তাড়াহুড়ো করে এখান থেকে বের হচ্ছে, আর তার পিছন পিছন রোহিতের ওয়াইফ করুণা। আবার করুণার পিছন পিছন একটু পর হাতে একটা ছুরি নিয়ে রোহিত তাড়াহুড়ো করে বের হচ্ছে। এইবার আদি রোহিতকে হাতে নাতে ধরে বলে, দেখো যা সত্যি সেটাই বলো, তোমার মন গড়া গল্প শোনার জন্য আমাদের হাতে সময় নেই। রোহিত দেখে সে পুরোপুরি ফেসে গেছে। যা হয়েছিল তা বলতে শুরু করে। রোহিত ওই দিন করুণাকে বাসায় ড্রপ করে দিয়ে অফিসে চলে যাওয়ার পর করুণার দরজায় বারবার কেউ একজন এসে নক করছিল না, তো এই কাজটা যে করছিল করুণা তাকে হাতে নাতে ধরে, যেটা ছিল এই ছেলেটা। করুণাকে দেখে চিনতে তো পারে না, বাট এ তার পরিচয় দেয়, আরে আমি রাহুল, তোমার স্কুল ফ্রেন্ড। অর্থাৎ এই রাহুল করুণার স্কুল লাইফের একজন বেস্ট ফ্রেন্ড। মূলত স্কুল থেকে বের হওয়ার পর রাহুলের সবার সাথে যোগাযোগ থাকলেও করুণার সাথে কারো যোগাযোগ নেই। আর রিসেন্টলি রাহুলের বিয়ে ঠিক হয়েছে, তাই অনেক কষ্ট করে করুণার অ্যাড্রেস বের করে তাকে দাওয়াত দেওয়ার জন্য রাহুল তার বাসায় এসেছে। তো রাহুল করুণাকে দাওয়াত দেয় আর বসে বসে গল্প করছিল। তাদের ফ্রেন্ড সার্কেলে যারা যারা ছিল রাহুল এক এক করে সবার ফটো করুণাকে দেখাচ্ছে। আর ঠিক এই পরিস্থিতিতে ওই সময় বাসায় এসে হাজির হয়ে যায় করুণার স্বামী রোহিত। দরজা খুলে এসব দেখে রোহিত তো ব্যাস, বাসার মধ্যে এভাবে একটা ছেলেকে দেখে রোহিত তার পাগলামি শুরু করে দিয়েছে। তাদের দুজনকে সন্দেহ করতে শুরু করেছে। করুণা এবং রাহুল রোহিতকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এমনকি তাদের দুজনকে বকাঝকা দিয়ে এক পর্যায়ে রোহিত একটা ছুরি নিয়ে আসতে যায় রাহুলকে জানে মারার জন্য। বিষয় ব্যাঘাতিক দেখে করুণা রাহুলকে তাড়াতাড়ি সেখান থেকে বের করে দেয়। ভয় পেয়ে রাহুল তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর করুণা তার হাজব্যান্ড রোহিতকে বলে, বেশ অনেক হয়েছে, তোমার এরকম টর্চার আমার আর সহ্য হচ্ছে না। ওই দিন বাজারে এতগুলো মানুষের সামনে অপমান করেছ, আজ আমার স্কুল লাইফের বন্ধুর সামনে। এতদিন এত এত অপমান সহ্য করার পরও তারপর তোমার সাথে ছিলাম, কিন্তু আর না, আজকে আমি আমার বাপের বাড়ি চলে যাব। বলে করুণাও কান্না করতে করতে বাসা থেকে বেরিয়ে যায়। রোহিত বলে, আরে যা যা, তোর মতো মেয়ে আমার প্রয়োজন নেই। বলে সে সোফার উপর পায়ের উপর পা তুলে শুয়ে পড়ে। কিন্তু তখনই আবার তার মাথায় আসে, আরে বাপরে, প্রথমে ওই ছেলেটা বের হয়েছে আর তার পিছন পিছন এও, তার মানে নিশ্চয় তারা প্ল্যানিং করে এটা করেছে। মানে রোহিত আবারও করুণার উপর সন্দেহ করতে শুরু করেছে আর কি। বেশ, এটা ভেবেই রোহিত হাতে ছুরিটা নিয়ে পিছন পিছন সেও বেরিয়ে পড়ে তাদের ধরতে। রোহিত আদিদের বলে, আমি তখন রেগেমেগে ছুরি নিয়ে বের হয়েছিলাম তো ঠিকই, কিন্তু আমি তখন তাদের অনেক খুঁজেছি, বাট পাইনি। তারপর একটু পরে দিক সেদিক ঘোরাঘুরি করে আমি আবারও বাসায় চলে এসেছিলাম। বিশ্বাস করুন, এছাড়া আমি আর কিছু জানি না। রোহিতের এসব কথাগুলো শুনে এবং সিসিটিভি ফুটেজগুলো দেখে আদিও বুঝতে পারে এ সত্যি বলছে, তাই সে রোহিতকে একটু ধমকিয়ে টমকে সেখান থেকে চলে আসে। তো পরবর্তী সিনে আমরা দেখি কুকাটপাল্লি পুলিশ স্টেশনে একটা লোক এসে হাঙ্গামা করছিল। লোকটার নাকি বাইক চুরি হয়ে গেছে। এ অনেক বেশি পরিমাণ হাঙ্গামা করায় এসআই এসে বলে, একে নিয়ে গিয়ে ওই এরিয়ার সব সিসিটিভি ফুটেজগুলো দেখাও, কে তার বাইক নিয়ে গেছে সেটা চিহ্নিত করো। এরও কথা মতো ওই এরিয়ার সিসিটিভি ফুটেজগুলো চেক করতে গেলে এইখানে ঘটে যায় আরেক কাণ্ড। বাইক চুরির ফুটেজ চেক করতে সেরা সিসিটিভি ক্যামেরায় পেয়ে যায় করুণার কেস রিলেটেড একটা ফুটেজ। মানে দেখা যাচ্ছিল ওই রাতে করুণা বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর কেউ একজনের গাড়িতে উঠে সেখান থেকে চলে যাচ্ছিল। সাথে সাথে খবরটা আদিদেরকে দেওয়া হলে আদিরা ফুটেজগুলো চেক করতে সেখানে এসে উপস্থিত। ফুটেজে দেখা যাচ্ছে একটা গাড়ি করে করুণা কারোর সাথে কোথাও যাচ্ছে। এইভাবে এক ক্যামেরা থেকে অন্য ক্যামেরা, অন্য ক্যামেরা থেকে আরেক ক্যামেরা ফলো করতে করতে তারা অনেক করে চেষ্টা করছিল যার গাড়ি করে করুণা যাচ্ছিল সেটা কে, ওইটা দেখার জন্য। এক পর্যায়ে গিয়ে তারা একদম সামনে থেকে একটা ফুটেজ পেয়েও যায়। আর জুম করে দেখতেই সবার চোখ একেবারে কপালে, কারণ দেখা যাচ্ছে করুণা যার গাড়ি করে যাচ্ছিল সেটা অন্য কেউ নয়, সেটা আদি। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই তো একদম শকড। আদি নিজেও হা করে গেছে।
সাথে সাথে কমিশনারকে ইনফর্ম করা হলে কমিশনার আদিকে ডেকে বলে, আদি তুমি সত্যিটা স্বীকার করে নাও, তাহলে তোমার শাস্তি কম হবে। কিন্তু আদি বলে, স্যার বিশ্বাস করুন, ভিডিওতে যে লোকটাকে দেখা যাচ্ছে সেটা আমি না। কমিশনার বলে, তাহলে বলতে চাচ্ছ কেউ এডিট করে তোমাকে সেখানে বসিয়ে দিয়েছে? আদি বলে, না স্যার, এরকমটা না। আসলে সত্যি কথা বলতে আমার একটা জমজ ভাই ছিল। যতটুকু বুঝতে পারছি এ আমার সেই টুইন্স ভাইটাই। আমাদের গ্রাম বিঘ্নপুরাম। মা আমাদের একসাথে জন্ম দিয়েছিল। আমাদের জন্মের পরপরে আমাদের গ্রামে একটা দুর্যোগ দেখা দেয়। অনেক বড়সড় একটা ভূমিকম্প হয়, যে দুর্যোগে আমার মা বাবা সহ এলাকার অনেক লোক মারা যায়। আমরা অনেক ছোট ছিলাম। আমাদের কিছু আত্মীয় স্বজন মিলে আমাদের একটা অনাথ আশ্রমে দিয়ে দেয়। আর সেখান থেকে একটা পরিবার এসে একদিন আমাকে অ্যাডপ্ট করে তাদের সাথে নিয়ে যায়। আমিও মনে করেছিলাম আমার ভাইকেও কেউ না কেউ এসে আমার মতো নিয়ে যাবে, কিন্তু তারপর থেকে তার সাথে আমার আর কোনোদিন যোগাযোগ হয়নি। আর আমি কল্পনা করতে পারছি না এইভাবে সে আমার সামনে আসবে। এত কিছু বলার পরও কমিশনার আদির কথা বিশ্বাসই করছে না। বলছে, এই সব কিছু তোমার মন করা কাহিনী, নিজেকে বাঁচানোর জন্য তুমি এসব বলছো। বলে মধুমিতাকে দিয়ে কমিশনার আদিকে হাজতে ঢুকিয়ে দেয়। তবে মধুমিতার অবশ্য আদির জন্য খারাপ লাগছে। অবশ্য আদি যে সত্যি বলছে ওটা মধুমিতা বুঝতে পারছিল। তাই আদি মধুমিতাকে বলে, কমিশনার আমাকে এত সহজে ছাড়বে না যতক্ষণ আমি এটা প্রমাণ করতে পারছি যে আমার একটা জমজ ভাই আছে। মধুমিতা, তুমি আমাকে একমাত্র সাহায্য করতে পারো। আমাদের গ্রাম বিঘ্নপুরামে গিয়ে আমাদের বার্থ ডিটেলসগুলো হাসিল করো। ওইখান থেকে প্রমাণ হয়ে যাবে আমি সত্যি বলছি আমার একটা জমজ ভাই আছে। মধুমিতা আদির কথা বিশ্বাস করে তাকে সাহায্য করতে রাজি হয়। যার সাথে সাথে মধুমিতা আদিদের সেই গ্রাম বিঘ্নপুরামের একটা সেন্ট্রাল মেডিকেলে কল করে। মানে ওই এরিয়ায় এখন পর্যন্ত যতগুলো বাচ্চা জন্মগ্রহণ করেছে তাদের সবার লিস্ট সেখানে পাওয়া যাবে। তো মধুমিতাও আদির জন্মসাল অনুযায়ী 1983-তে সেখানে যতগুলো বাচ্চা জন্মগ্রহণ করেছে তাদের একটা লিস্ট দিতে বলে। কিন্তু এ মধুমিতাকে জানাই 1983 এর পর সেখানে নাকি অনেক ভয়াবহ একটা দুর্যোগ হয়েছিল, যে দুর্যোগের ফলে তাদের হসপিটাল সহ সবগুলো ডিটেলস ধূলিসাৎ হয়ে গেছিল। তাই মধুমিতাকে জিজ্ঞাসা করে ও সময় ওই সালটাতে সে হসপিটালে কোন কোন ডক্টর কাজ করত তার তো একটা লিস্ট পাওয়া যাবে। এ কথা মতো মধুমিতাকে ও সালের যারা যারা সে হসপিটালে কাজ করত তাদের একটা লিস্ট পাঠায়। এদের মধ্যে এই সময় সে কেউ বেঁচে নেই, বাট হ্যাঁ, শুধুমাত্র ওই হসপিটালের একজন কম্পাউন্ডার এখনও বেঁচে আছে। মধুমিতাও সে কম্পাউন্ডার ডিটেলস হাসিল করে তাই খবর দিয়ে নিয়ে আসে। এই হচ্ছে সে কম্পাউন্ডারটা। তো মধুমিতাকে জিজ্ঞাসা করে যে 1983-তে বিঘ্নপুরামের শুধুমাত্র একটা হসপিটালই ছিল যেখানে আপনি কম্পাউন্ডার ছিলেন। আপনার জানা মতে ও সালে কি সেখানে কোনো জুড়োয়া বাচ্চা হয়েছিল? কম্পাউন্ডারটা অনেক ভাবনা চিন্তা করার পর জানায়, হ্যাঁ, একটা মহিলা জুড়োয়া বাচ্চার জন্ম দিয়েছিল। তবে এর পরপরই বিঘ্নপুরামে অনেক ভয়াবহ একটা দুর্যোগ হয়, তাই তারা এখন বেঁচে আছে কিনা সেটা সন্দেহ। বেঁচে এতটুক জানার পর মধুমিতা এখন আদির কথা বিশ্বাস করে যে আদি সত্যি বলছে তার একটা জুড়োয়া ভাই আছে। আদি মধুমিতাকে বলে এই একই প্যাটার্নে যাদের যাদের এখন পর্যন্ত মার্ডার হয়েছে তাদের ডিটেলস নিয়ে আসতে। মধুমিতাও সেটাই করে, সবগুলো ডিটেলস নিয়ে এসে আদিকে দেয়। এরপর আদি এক এক করে সব ভিকটিমের ডিটেলস নিয়ে জেলের ভিতরেই কেসটা নিয়ে রিসার্চ করতে শুরু করে দেয়। আর সবগুলো ডিটেলস এক জায়গায় করার পর আদি দেখে কিলার এখন পর্যন্ত একই প্যাটার্নে মোট 6 জনকে মেরেছে। আর এখানে আদি একটা কমন পয়েন্ট খুঁজে পায়, যেটা হচ্ছে এই ভিকটিমগুলোর মধ্যে শিবা নামের এই লোকটার। এই শিবা ওই অনাথাশ্রমের একজন ছিল, যে অনাথাশ্রমে ওই সময় আদি এবং তার জুড়োয়া ভাইও ছিল। এরই সাথে আদি আরেকজনকেও দেখে, যেটা হচ্ছে এই মহিলাটা, যেটা হচ্ছে সারোজা নামের এই মহিলাটা। আর এই সারোজা নামের মহিলাটাও তখন ওই অনাথাশ্রমে কাজ করত। আরেকজন ভিকটিম করুণাও তখন ওই অনাথাশ্রমের সামনেই একটা কলেজে লেখাপড়া করত। মানে এভাবে আদি এক এক করে সব ভিকটিমের সাথে লিঙ্ক আপ খোঁজার চেষ্টা করছে। দেখা যায় এই 3 জন তো কোনো না কোনোভাবে ওই অনাথাশ্রমের সাথে লিঙ্ক আপ আছে, তবে বাকি 3 জন তাদের সাথে সেইখানে কোনো লিঙ্ক আপ নেই। তাহলে তার ভাই তাদেরকেও কেন মারছে বা এসবের পিছনের কারণটা কি, এটা বের করতে আদি মধুমিতাকে বলে 1983 থেকে 1990 পর্যন্ত ওই অনাথাশ্রমে কে কে ছিল আর কে কে কাজ করেছিল তাদের সবার একটা লিস্ট নিয়ে আসতে। মধুমিতা অনেক খোঁজ খবর নিয়ে ওই সালের কিছু বাচ্চার অ্যাপ্লিকেশন ফর্ম সাথে আরও কিছু ডিটেলস নিয়ে এসে আদিকে দেয়, যেগুলো এক জায়গায় করে আদি এখান থেকে তার জুড়োয়া ভাইয়ের অ্যাপ্লিকেশন ফর্মটা পায়, সাথে ভিকটিম শিবারও। ব্যাস, আদির জন্য এটুক প্রমাণই যথেষ্ট যে তার একটা জুড়োয়া ভাই আছে সেটা প্রমাণ করতে। যার জন্য আদিও সাথে সাথেই কমিশনারের কাছে গিয়ে তাকে সব প্রমাণগুলো দেখায়। আর সব কিছু দেখার পর কমিশনারও এবার বিশ্বাস করে যে মার্ডারগুলো আদির যমজ ভাই করছে। তারপর কমিশনার আদিকে বলে যে আমরা তোমার উপর বিশ্বাস তো করলাম, কিন্তু আমাদের সন্দেহ তোমার উপর থাকবেই। আর তোমাকে কয়েকদিনের সময় দিচ্ছি, তোমার সেই যমজ ভাইটাকে ধরে কোর্টে হাজির করো, এতে তোমার জন্য ভালো। এসব বলে আদিকে সেখান থেকে পাঠিয়ে দেওয়ার পর
কমিশনার মধুমিতাকে বলে আদির উপর নজর রাখতে, সাথে কোনো কিছু সন্দেহজনক মনে হলে যেন সাথে সাথে তাকে শ্যুট করে দেয়। এদিকে বাইরে এসে আদি টেনশন করছে তার ভাইকে কিভাবে খুঁজে বের করা যায়। ও হ্যাঁ, তার ভাইয়ের নাম হচ্ছে বিক্রম। তো আদি এসব নিয়ে যখন ভাবছিল ঠিক তখনই ওই ফরেন্সিক ডক্টর আদিকে কল করে, জানায় তারা ভিকটিমের শরীরের ভিতর নেশা জাতীয় যে পাউডারের স্যাম্পল পেয়েছিল সেগুলো পরীক্ষা করার জন্য দিল্লিতে পাঠিয়েছিল না, তার রিপোর্ট চলে এসেছে। ডক্টর বলে এটা অনেক রেয়ার একটা পাউডার, এ জাতীয় অনেকগুলো মেডিসিনের কম্বিনেশন এটা তৈরি করা হয়, যা থেকে এত রুক্ত ক্লিয়ার যে কিলার সে এসব বানানোতে অনেক এক্সপার্ট। শুধু তাই নয়, যে যে মেডিসিনগুলো এই পাউডারগুলো বানানোতে ইউজ করা হয়েছে সেগুলো এত সহজে পাওয়া যায় না, অনেক রেয়ার আইটেম। তো আদি ডক্টরের কাছ থেকে সে সবগুলো মেডিসিনের নামগুলো নিয়ে নেয়। তো আদি মধুমিতা এবং শাইলুকে বলে এগুলো সচরাচর কোন দোকানে বেশি পাওয়া যাবে আর কে সবগুলো মেডিসিন একসাথে বেশি মাত্রায় কিনে নিয়ে যায়, ওটা বের করতে পারলে আমরা কোনো না কোনোভাবে কিলার অব্দি পৌঁছাতে পারবো। কথা মতো আদিরা প্রথমে তাদের এরিয়ায় যতগুলো মেডিকেল শপ ছিল সবগুলোতে খোঁজ নিতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও তারা দেখে টোটালি 4টি মেডিসিনের মধ্যে 2টি তাদের এরিয়ার এই দোকানগুলোতে পাওয়া গেলেও আর 2টি এগুলো কোনো দোকানে নেই। তাই আদি মধুমিতাকে বলে এই 2 কোম্পানি তাদের মেডিসিনগুলো কোন কোন জায়গায় বেশি সাপ্লাই করে সেটা খুঁজে বের করো। কথা মতো মধুমিতাও সেটাই করে, আর একটু পরেই সেটা বের করে মধুমিতা আদিকে জানায় চারমিনার এবং মেহেদীপাটনাম এই 2 জায়গায় কোম্পানিগুলো বেশি সাপ্লাই দিয়ে থাকে। ব্যাস, সাথে সাথে এক মুহূর্ত দেরি না করে আদিরাও ওই 2 এরিয়ায় গিয়ে খোঁজ নিতে শুরু করে দেয়। প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে যে সবগুলো মেডিসিন একসাথে তাদের দোকানে আছে নাকি, আর এখানের প্রত্যেকটা দোকানেই সবগুলো একসাথে আছে। এভাবে আদিরাও এগুলো সবচেয়ে বেশি কে কিনে থাকে তার ডিটেলসও খুঁজে বের করে নেয়। আর এভাবে তদন্ত করতে করতে আদির এক পর্যায়ে তার ভাই বিক্রমের ডিটেলস পেয়েও যায়। ঠিকানা মতো এই বাসাটার মধ্যে এসেই তারা বিক্রমকে এখানে পেয়েও যায়। এসে দেখে বিক্রম তখন অনেক পরিমাণে নেশার মধ্যে আছে। আদিরাও তাকে ধরে সোজা হাজতে নিয়ে আসে। বিক্রমকে দেখে শাইলু বলতে শুরু করে এই তো দেখতে হুবহু একদম আমাদের আদি স্যারের মতোই। আদি স্যারের জায়গায় এ যদি এসে আমাদের অর্ডার দিয়ে দিত কোনো দিন তাহলে তো আমরা বুঝতে পারতাম না। যোগের পর সেখানে আদি এসে শাইলু এবং মধুমিতা দুজনকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে সে নিজেই বিক্রমকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। আর এখানে এসেই চলে আসে মুভির ধামাকাদার একটা টুইস্ট। জানা যায় এই যে আমরা এতক্ষণ যাকে আদি মনে করে আসছি সে আসলে আদি না, সেই হচ্ছে আসল বিক্রম। আর যাকে নেশা অবস্থায় আমরা বিক্রমের জায়গায় দেখছি সেই হচ্ছে আসল পুলিশ অফিসার আদি। আর এই সবটাই পুরোটাই হচ্ছে কিলার বিক্রমের মাস্টার প্ল্যান। তো বিক্রম এক এক করে সবকিছু বলতে শুরু করে, বলে আদি তুই যদি কেস সলভ করাতে এক্সপার্ট হোস তাহলে আমিও পাউডার বানানোতে এক্সপার্ট। আর তোকে আমার নিজের হাতে বানানো পাউডার এমন ডোজ দিয়েছি না, কিছু বলা তো দূরে থাক, উঠেও দাঁড়াতে পারবি না। আর শোন, আমি এসব কেন করছি, মা বাবার মৃত্যুর পর অনাথ হয়ে আমি তোকে আমার সবকিছু মেনে নিয়েছিলাম। মনে করেছিলাম বড় ভাইয়ের মতো সব সময় তুই আমার মাথায় হাত রাখবি, কিন্তু একদিন কেউ সে তোকে অ্যাডপ্ট করতে চাই আর তুইও খুশি খুশি তাদের সাথে চলে গেছিলি। এরপর থেকে পৃথিবীতে আমি পুরোপুরি একা। যার পর আমার লাইফে আসে সে অনাথ আশ্রমের শিবা। শিবার সাথে আমার অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে উঠেছিল। দুজনের সাথে খেতাম, একসাথে ঘুমাতাম, একজন আরেকজনের আপন ভাইয়ের চেয়েও বেশি। কিন্তু এরপর আরেক দম্পতি এসে শিবাকেও অ্যাডপ্ট করে নিয়ে যায়। যার পর আমি আবারও পুরোপুরি একা হয়ে পড়ি। দিন রাত এক জায়গায় বসে কান্না করেই যেতাম। তারপর আমার লাইফে আসে সারোজা ম্যাম। সারোজা ম্যাম তখন সদ্য সে অনাথ আশ্রমে একজন কেয়ারটেকার হিসেবে জয়েন করেছিল। আমাকে একা দেখে সারোজা ম্যাম আমাকে বুকে টেনে নেয়। একজন মায়ের মতোই আমাকে ভালোবাসা দিতে শুরু করে। পড়ালেখা শেখানো থেকে শুরু করে বিভিন্ন সময় কাপড় চোপড়ও কিনে দিত। সারোজা ম্যামকে পেয়ে আমি মনে করেছিলাম আমি আমার মাকে পেয়েছি, কিন্তু পোড়া কপাল। কিছুদিন পরে সারোজা ম্যামের বিয়ে হয়ে যায়। অনাথ আশ্রমের জব ছেড়ে স্বামীর সাথে সংসার করার জন্য চলে যায়। এইভাবে আমি আবারও একা হয়ে পড়ি। দেখতে দেখতে কয়েক বছর পার হয়। তারপর একদিন বিক্রমের লাইফে আসে সেই করুণা নামের মেয়েটা। করুণাদের স্কুল বিক্রমদের অনাথ আশ্রমের সামনে ছিল। বিক্রম সবসময় করুণাকে দেখত, তার সাথে কথা বলার চেষ্টা করত। ধীরে ধীরে করুণাও বিক্রমকে পছন্দ করতে শুরু করেছে। দেখতে দেখতে দুজন একজন একজনকে ভালোবাসার কথাটা জানিয়েও দেয়। এরপর থেকে দুজনে দিক সেদিক ঘোরাঘুরি করে একসাথে অনেক সুন্দর সুন্দর সময় কাটায়। তবে একদিন গিয়ে করুণাও বিক্রমকে ধোকা দিয়ে দেয়। রোহিতের সাথে করুণার বিয়ে হয়ে যায়। আর এখানে গিয়ে বিক্রম আরও একবার একা হয়ে পড়ে। যতগুলো মানুষকে সে ভালোবেসেছে, নিজের আপন মনে করেছে, সবাই তাকে ধোকা দিয়ে চলে গেছে। আর এভাবেই একাই অবহেলায় দিন পার করতে করতে একদিন বিক্রমের সাথে পরিচয় হয় নার্সিং দাদা নামের এই লোকটার। এ ছিল ওই এলাকার ছোটখাটো একজন পাউডার সাপ্লাইকারী। মানে বুঝতে তো পারছেন, নার্সিং একদিন বিক্রমকে তাকে দিয়ে পাউডার সাপ্লাই করার জন্য সে বিক্রমকে তার দলে করে নেয়। বিক্রমকে দিয়ে সে তার সাপ্লাইয়ের কাজ করাতে শুরু করে।
সারাদিন বিক্রমকে দিয়ে সে গরুর মতো খাটনি করাতো, কিন্তু এর উপর আবার সে বিক্রমকে অনেক টর্চারও করত। ছোট ছোট বিষয় নিয়ে সে অনেক মারধর করতো তাকে। এমনকি একদিন পুলিশ নার্সিংয়ের আড্ডায় হানা দিলে নার্সিং পুলিশের হাত থেকে বাঁচতে সে নিজে বিক্রমকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তবে ঘটনা ব্যাঘাতিক দেখে বিক্রম সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে ও সময় কোনোরকম করে সে বেঁচে যায়। তারপর থেকে পেট চালানোর জন্য বিক্রম এতদিন ধরে যা কিছু শিখেছে, অর্থাৎ পাউডার বানানো নিয়ে, সেগুলোকে কাজে লাগিয়ে সে নিজে পাউডার বানিয়ে সেগুলো সাপ্লাই দিতে শুরু করে। আর এই ফিল্ডে সে তার পরিচয় হয় সাতিয়াম নামের আরও একজনের সাথে। সাতিয়াও এইসবের কাজে বিক্রমের সাথে জয়েন করে। দুজনে মিলে এগুলো বানিয়ে সাপ্লাই দিতে শুরু করে। অল্প সময়ের মধ্যে সাতিয়ামের সাথেও বিক্রমের ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। তবে একদিন গিয়ে সাতিয়ামও পুলিশের ভয়ে বিক্রমকে ছেড়ে চলে যায়। একের পর এক এইভাবে সবাই বিক্রমকে ছেড়ে চলে যাওয়ায় ধীরে ধীরে তার মনটা পাথরে হয়ে উঠছিল। আবার তখন একদিন ওই নার্সিং বিক্রমের খোঁজ করতে করতে তার আড্ডায় এসে উপস্থিত। এসে নার্সিং বিক্রমকে অনেক মারধর করতে শুরু করে। আর কারণটা হচ্ছে বিক্রম নার্সিংয়ের কাছ থেকে এই ব্যবসাটা শিখে সে নাকি নার্সিংয়ের কাস্টমারদেরকে গিয়ে এগুলো সাপ্লাই করছে। এতে করে নার্সিংয়ের ব্যবসায় লালবাতি, যার জন্য সে বিক্রমকে মারধর করছে। এমনকি এক পর্যায়ে হাতে একটা কুড়াল নিয়ে নার্সিং বিক্রমকে মারতে যাচ্ছিল। তবে বিক্রম এবার সব রাগ এক জায়গায় করে উল্টো নার্সিংকে মেরে ফেলে দেয়। তারপর হাতে সেই কুড়ালটা নিয়ে সে প্রথমে নার্সিংয়ের পা, তারপর হাত, এভাবে ভয়ানক রকম করে সে নার্সিংকে জানে শেষ করে দেয়। আর এইসব করতে গিয়ে বিক্রমের মধ্যে যেন অন্যরকমের একটা শান্তি অনুভব হচ্ছে, মানে তার মধ্যে অন্যরকমের একটা সাইকোপ্যাথ জন্ম নিয়েছে। নার্সিংকে শেষ করে বিক্রম যে শান্তিটা অনুভব করে, ওটা থেকে সে সিদ্ধান্ত নেয় এখন পর্যন্ত তাকে যে যে ধোঁকা দিয়েছে একজনকেও সে ছাড়বে না। তবে পরপরই সে টিভিতে আদিকে দেখে, যে একজন পুলিশ অফিসার হয়ে অনেক সুনাম কুড়াচ্ছে। আদি অনেক সুখে শান্তিতে অনেক ভালো একটা লাইফস্টাইল কাটাচ্ছে, আর বিক্রম এদিকে না খেয়ে না ঘুমাতে পেরে মরছে। এইসব দেখে বিক্রম সিদ্ধান্ত নেয় আদির কাছ থেকেও সে প্রতিশোধ নিবেই। তবে সে প্ল্যানটা কিছুটা অন্যরকম করে সাজিয়েছে। যেহেতু সর্বপ্রথম আদি তার হাত ছেড়ে দিয়েছিল, তাই বিক্রমের এই অবস্থার জন্য আদি দায়ী। তাই বিক্রম আদিকে তার জায়গায় দাঁড় করাবে আর সে নিজে আদির জায়গায় যাবে। ওইটা ছিল তার প্ল্যান। এরপর থেকে একদিন একদিন করে বিক্রম প্রত্যেকটা দিন আদিকে ফলো করতে শুরু করে। তার লাইফস্টাইল, তার চলাফেরা, সব কিছুই এগুলো ফলো করতে করতে বিক্রম নিজের আয়ত্তে করে নেয়। তারপর আদি যখন তার ওয়াইফের অ্যাক্সিডেন্টের পর সে যখন ছুটি কাটাচ্ছিল, তখন একদিন সুযোগ বুঝে বিক্রম পিছন থেকে সে আদিকে মেরে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। ব্যাস, এরপর থেকে বিক্রম আদিকে গুম করে আদির জায়গায় বিক্রমই হয়ে যায় পুলিশ অফিসার আদি। তারপর লিস্টে যে কয়েকজন ছিল আদি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে নেয়। তবে গাড়ি করে করুণাকে নিয়ে যাওয়ার সময় বিক্রম জেনে বুঝে সে সিসি ক্যামেরার সামনে দিয়ে গেছিল, যাতে করে সন্দেহটা তার উপরে নিয়ে আসতে পারে, অর্থাৎ আদিকে ফাঁসানোর জন্য আর কি। যাই হোক, এতটুকুতে আমাদের সবকিছু তো ক্লিয়ার যে বিক্রম কেন এরকমটা করছে, তার আসল উদ্দেশ্য কি। বিক্রম আদিকে নেশার হেভি ডোজ দিয়ে রেখেছে, যে নেশা সে কয়েকদিনও কাটিয়ে উঠতে পারবে না। আর ততক্ষণে সে আদিকে বিক্রম সাজিয়ে তার গেম খালাস করে নিজে সারা জীবনের জন্য আদির জায়গা নিয়ে নিবে। তো অন্যদিকে আমরা কমিশনারকে দেখি, যে কিনা মধুমিতাকে ডেকে বলছে কেসটা আর টানাটানি করে লাভ নেই, যেহেতু কিলারও ধরা পড়েছে, তাই এক কাজ করো, তার এনকাউন্টার করে কেসটা ক্লোজ করে দেওয়াই বেটার। এসব আদিকে না বলে তোমাকে এই জন্য বলছি, যেহেতু বিক্রম আদির যমজ ভাই, তাই আদি জানতে পারলে একটু কষ্ট পাবে, এজন্যই। কমিশনার এসব বলার সময় তখনই সেখানে আদি সেজে থাকা বিক্রম এসে উপস্থিত হয়। এগুলো শুনে বলে, আমি জানলে কি আর হবে স্যার, এ কতজনকে জানে মেরেছে, তার মতো একজন নরপিশাচের এরকম একটা শাস্তি সেটাও কম। আমি নিজেও আপনাকে এটা বলার জন্য আসছিলাম। আপনারা প্রথমে আমাকে সন্দেহ করেছেন, তা ঠিক আছে, কিন্তু আমার সিনসিয়ারিটির উপর সন্দেহ করবেন না। আমি নিজের হাতে এরকম একজন নরপিশাচকে শেষ করতে চাই, আপনি দায়িত্বটা আমাকে দিন। কমিশনারও রাজি। নকল আদি কমিশনার কাছ থেকে পারমিশন নিয়ে পরবর্তী সিনে তার আসল আদিকে গাড়িতে তুলে এনকাউন্টারের উদ্দেশ্যে নিয়ে যেতে শুরু করে। কিন্তু যখনই তারা বের হচ্ছিল, আদি সেজে থাকা বিক্রম মধুমিতাকে বলে, চাবি এদিকে দাও, গাড়ি আমি ড্রাইভ করছি। বলে মধুমিতার হাত থেকে চাবি নিয়ে বিক্রম গাড়ি ড্রাইভ করে আদিকে নিয়ে যেতে শুরু করে, যে সিনটা আমরা একদম মুভির শুরুতে দেখেছিলাম। আর মধুমিতাও নকল আদিকে ওই প্রশ্নগুলো করছে, যে স্যার আপনি কি নার্ভাস? আদি সেজে থাকা বিক্রম উত্তর দেয় যে আমি কেন নার্ভাস হতে যাব, এসবে তো আমার অভ্যাস আছে। এরই সাথে মধুমিতা এটাও জিজ্ঞাসা করে যে স্যার এই কেসের সফট কপি কি কোথাও সেভ করে নিব কি? বিক্রম বলে এসবের কোনো প্রয়োজন নেই, এনকাউন্টারের পর কেস তো এমনিতে ক্লোজ হতে যাচ্ছে। তো এসব বলতে বলতে তারা জঙ্গলের ভিতর তাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে উপস্থিত হয়, যেখানে তারা কিলারকে এনকাউন্টার করবে। আদিকে গাড়ি থেকে বের করা হয়। বেচারাকে এমন ডোজ দেওয়া হয়েছে চোখে ভালো করে কিছু দেখতে পাচ্ছে না। মধুমিতা মেশিন বের করে আদিকে মারতে যাচ্ছিল, তখনই নকল আদি সেজে থাকা বিক্রম বলে, ওয়েট,
আমার ভাই তো, তাকে আমি নিজের হাতে মারব। এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি এটা একদম মুভির শুরুতে দেখানো হয়েছিল। বিক্রম এখানে আদিকে মারতে যাচ্ছিল কি, কিন্তু এখানে চলে আসে আরেক টুইস্ট। ধুম করে মধুমিতাই নকল আদিকে শুট করে জায়গায় মেরে ফেলে। অর্থাৎ মধুমিতা এটা বুঝে গেছিল এ আসলে আসল বিক্রম, যে আদি সে যেসব করছে। কোনো কথা ছাড়াই মধুমিতা আগে এই কিলার বিক্রমকে তার কাপড় চোপড় তাকে পরিয়ে দেয়, আর আসল আদির পুলিশের ইউনিফর্ম তাকে পরিয়ে দেয়। এরপর মধুমিতা বলতে শুরু করে যে সে কিভাবে বুঝতে পেরেছিল যে আসল বিক্রমকে আর আসল আদিকে। মূলত ওই দিন ইন্টারোগেশন রুমে টেবিলের উপর মধুমিতা একটা কোড দেখতে পেয়েছিল, যেটা আদি নেশার ঘুরে কোন রকম করে লিখে দিয়েছিল যাতে এটা মধুমিতার চোখে পড়ে। কোডটা দেখে মধুমিতা অনেক চিন্তা ভাবনা করার পর কোডটাকে ডিকোড করে জানতে পারে এটা আসলে আদির পুলিশ লকারের পাসওয়ার্ড, যেটা আসল আদি ছাড়া আর কারো জানার কথা না। প্রথম সন্দেহ মধুমিতার এটা থেকে ঢোকে। তারপর আরো ভালো করে সে সবকিছু ক্লিয়ার হয় তখনই, যখন একটু আগে সে আদিকে কার ড্রাইভ করতে দেখে। আসলে তাদের আদি স্যার তো কার ড্রাইভিং করতোই না, মানে তার ওয়াইফের অ্যাক্সিডেন্টের পর থেকেই ড্রাইভিংয়ের প্রতি তার একটা রুখ হয়ে গেছিল না। এরই সাথে মধুমিতা আদির ব্যাপারে এটাও জানতো তাদের আসল আদি স্যার প্রত্যেকটা কেস সলভ করার পর সেগুলো একটা সফট কপি এক জায়গায় সেভ করে রাখে। যার জন্যই মধুমিতা একটু আগে নকল আদি সেজে থাকা বিক্রমকে জিজ্ঞাসা করেছিল যে কেসের ডিটেলসগুলো কোথাও সেভ করে রাখবে নাকি। বাট এ যখন না করে দেয় তখনই মধুমিতার কাছে সবকিছু একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যায় যে এই বিক্রমই তাদের আদি স্যার সেজে আছে। ফলে মধুমিতাও বিনা দ্বিধায় বিক্রমকে শুট করে আসল আদিকে বাঁচিয়ে নেয়। এইভাবে দেখতে দেখতে আজকের এই অসাধারণ মুভিটা এখানে শেষ হয়। তো ভিডিও কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আর ভালো লাগলে কি করতে হবে তা তো জানেনই। জি হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করে দেওয়ার কথা বলছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।